বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মনোবিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের সংবেদন ও প্রত্যক্ষণ চ্যাপ্টারের একটা নির্দিষ্ট বিষয় প্রত্যক্ষণের সংগঠন বা সুবিন্যস্তকরণ নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষণের সংগঠন বা সুবিন্যস্তকরণ, ইংলিশে যাকে বলা হয় পারসেপচুয়াল অর্গানাইজেশন। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রত্যক্ষণের সংগঠন বা সুবিন্যস্তকরণ জানার আগে আমাদের জানতে হবে প্রত্যক্ষণ, তার আগে জানতে হবে সংবেদন, তারও আগে আমাদের উদ্দীপক সম্পর্কে জানতে হবে। তিনটে বিষয় আমাদের প্রত্যক্ষণের সংগঠন বা সুবিন্যস্তকরণ জানতে হলে পূর্বে আমাদের তিনটি বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে উদ্দীপক, দুই নম্বর হচ্ছে সংবেদন, তিন নম্বর হচ্ছে প্রত্যক্ষণ। এই তিনটা বিষয় আগে আমরা যদি জানি তাহলে মোটামুটি আমরা প্রত্যক্ষণের সংগঠন বা সুবিন্যস্তকরণ সম্পর্কে জানতে পারবো। আগে আমরা জানবো স্টিমুলাস, মানে হোয়াট ডু মিন বাই স্টিমুলাস, বা উদ্দীপক বলতে তুমি কি বুঝো। উদ্দীপক, তোমরা যারা শিক্ষার্থী তোমরা দেখো যে বর্তমান যেই প্রশ্নের যেই কাঠামো, সেখানে কিন্তু বলা থাকে যে নিম্নের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো সেখানে একটি বিষয় দেওয়া থাকে, তো সেই বিষয়টাও কিন্তু একটা উদ্দীপক। আর সামগ্রিকভাবে উদ্দীপক হচ্ছে কোনো বস্তু, ব্যক্তি বা বিষয়বস্তু যার মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ যার যে সমস্ত বিষয় বা ব্যক্তি বা বিষয়বস্তুর মনোযোগ, ব্যক্তির বা পশু পাখি যাই হোক না কেন বা প্রাণীর মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, সেটাই হচ্ছে উদ্দীপক। যেমন একটি ফ্যানটা ঘুরে, এটা ব্যক্তির মনোযোগ আকর্ষণ করে। একটি লাইট, একটা অন্ধকার কক্ষে যখন আমরা প্রবেশ করি তখন প্রথমে আমরা চিন্তা করি যে লাইটটা অন করার, তখন এই লাইটটা হয়ে যায় ব্যক্তির জন্য একটা উদ্দীপক। এরকম যত দৃশ্যমান বস্তু রয়েছে সব কিছুই হয়েছে আমাদের উদ্দীপক। এখন সংবেদন মানে সেন্সেশন। সংবেদন হলো উদ্দীপক থেকে যে প্রাথমিক যেই উদ্দীপনা, অর্থাৎ এমন কিছু উদ্দীপক রয়েছে যেগুলো প্রকৃতি জগতে বিদ্যমান কিন্তু আমরা দেখতে পাই না, সেটা কিন্তু সংবেদন হবে না। সংবেদন হতে হলে সে উদ্দীপকটাকে দৃশ্যমান হতে হবে, অর্থাৎ ওই উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক যে চেতনা বা প্রাথমিক যে বোধ, এটা থাকতে হবে। যেমন কোনো একটা ফল, সেটা আমি জীবনে প্রথম দেখলাম, কিন্তু ওই ফলটার স্বাদ কি সেটা আমি জানলাম না, ততক্ষণ পর্যন্ত ওইটা সংবেদন থেকে যাবে, যতক্ষণ পর্যন্ত ওই ফলটার স্বাদ আমি না পাই ততক্ষণ পর্যন্ত। এভাবে যতগুলো উদ্দীপক আমাদের এই বাস্তবিক অবস্থায় রয়েছে, ওই উদ্দীপক সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমি ব্যাখ্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত সেই উদ্দীপকটা আমার কাছে সংবেদন থেকে যাবে। সেজন্যই বলা হয়েছে যে উদ্দীপক সংবেদন হলো কোনো একটি উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক যে চেতনা বা প্রাথমিক যে ধারণা, সেটাই হচ্ছে সংবেদন। এরপরে প্রত্যক্ষণ, পারসেপশন, অর্থাৎ এই প্রত্যক্ষণটা হলো সংবেদনের একটি ব্যাখ্যা। অর্থাৎ যখন কোনো একটা উদ্দীপক সম্পর্কে ব্যক্তি ব্যাখ্যা করতে পারবে তখন সেটা হয়ে যাবে ব্যক্তির কাছে প্রত্যক্ষণ। আর ব্যাখ্যা তখনই হবে যখন ওই উদ্দীপকের প্রতি ব্যক্তির জ্ঞান থাকবে। অর্থাৎ কোনো একটি বিষয় যদি আমি অধ্যয়ন করি তাহলে সেই বিষয় থেকে কোনো একটু বিষয় হলো আমি বুঝতে পারবো বা আমি বলতে পারবো। যতটুকু আমি বলতে পারবো ততটুকু হচ্ছে ব্যাখ্যা, আর এই ব্যাখ্যাটুকুই হচ্ছে আমার প্রত্যক্ষণ। অর্থাৎ যে একটার সাথে একটা দেখো কিভাবে রিলেশন রয়েছে, যে উদ্দীপক ছাড়া আমার সংবেদন হবে না, সংবেদন ছাড়া আমার প্রত্যক্ষণ হবে না। শিক্ষার্থী, এরপরে আমি চলে যাব প্রত্যক্ষণের সংগঠন বা সুবিন্যস্তকরণে। প্রত্যক্ষণের সংগঠন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যক্ষণের ক্ষেত্রে, কারণ আমরা যা কিছু দেখি বা শুনি, আমাদের যেই ইন্দ্রিয় রয়েছে, আমাদের ইন্দ্রিয় কয়টি? আমি ক্লাসে তোমাদেরকে বহুবার বলেছি, আমাদের ইন্দ্রিয় হচ্ছে 5টি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। প্রত্যেকটা আমাদের এই ইন্দ্রিয় উদ্দীপক থেকে
উদ্দীপনা নিয়ে সে কাজ করতে থাকে। এখানে যেই বিষয়টা আমরা আলোচনা করব প্রত্যক্ষণ, এটা এখানে দেখার ক্ষেত্রে আমরা প্রত্যক্ষণের যে সংগঠন বা সুবিন্যস্তকরণ এটার উপাদান দুটা রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা জানি যে প্রত্যক্ষণ সংগঠনটা কি। শিক্ষার্থীবৃন্দ, যে কোনো একটা উদ্দীপক থেকে উদ্দীপনা আমাদের ইন্দ্রিয়, যেমন চক্ষুর ভিতর দিয়েই আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। মস্তিষ্ক সেই উদ্দীপকটাকে একটা নির্দিষ্ট রূপ বা নির্দিষ্ট প্যাটার্ন বা সঙ্গবদ্ধ করে। আমরা জানি যে যে উদ্দীপনাটা চোখ দিয়ে আমাদের মস্তিষ্কে চলে যাবে সেই উদ্দীপনাটা এভাবে যাবে। সেই এলোমেলো উদ্দীপকটাকে ব্রেন কি করবে, একটা নির্দিষ্ট প্যাটার্নে দাঁড় করাবে। এই যে এলোমেলো উদ্দীপকটাকে একটা মস্তিষ্ক একটা নির্দিষ্ট রূপে সঙ্গবদ্ধ রূপে দাঁড় করালো, এটাকেই বলা হয় প্রত্যক্ষণীয় সংগঠন বা প্রত্যক্ষণীয় সুবিন্যস্তকরণ। অর্থাৎ যেই উদ্দীপকটা আমার যতগুলো উদ্দীপক রয়েছে, সেটা দেখার ক্ষেত্রে হোক বা শোনার ক্ষেত্রে হোক বা স্বাদ গ্রহণ করার ক্ষেত্রে হোক বা আমার স্পর্শ নেওয়ার ক্ষেত্রে হোক, যে পাঁচটি যে ইন্দ্রিয় রয়েছে, পাঁচটি ইন্দ্রিয় আমাদের আলাদা আলাদা কাজ করে থাকে, সেটা আমরা জানি। এখন ইন্দ্রিয়গুলো কাজ করার ক্ষেত্রে সে এলোমেলোভাবে কাজ করবে। সে নিয়ে যাবে কোথায়? মস্তিষ্ক নিয়ে যাবে। মস্তিষ্ক এটাকে কি করবে, একটা নির্দিষ্ট রূপ বা প্যাটার্নে দাঁড় করাবে। যখনই এই নির্দিষ্ট রূপ বা প্যাটার্নটা হবে তখনই সেটা হয়ে যাবে সংগঠন, আর এটাকেই বলা হবে প্রত্যক্ষণীয় সংগঠন বা প্রত্যক্ষণীয় সুবিন্যস্তকরণ। প্রিয় শিক্ষার্থী, এই প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে উদ্দীপক বা বস্তুনিষ্ঠ উপাদান, আরেকটা হচ্ছে জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ উপাদান। প্রত্যক্ষণীয় সংগঠন যেটা আলোচনা করেছিলাম, এই উপাদান দুটি রয়েছে। একটা হচ্ছে উদ্দীপক বা বস্তুনিষ্ঠ উপাদান, আর একটা হচ্ছে জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ উপাদান। উদ্দীপক যেটা, সেটা বলা হয়েছে উদ্দীপক থেকে এটা নির্গত হবে বা উদ্দীপক থেকে এটা সৃষ্টি হবে এবং ব্যক্তির প্রত্যক্ষণকে প্রভাবিত করবে, সেটাকে আমরা উদ্দীপক উপাদান বলবো। আর একটা হচ্ছে জৈবিক, এটা ব্যক্তিকেন্দ্রিক হবে। এটা বাইরের কোনো কিছু দেখে তার মধ্যে ব্যক্তির মধ্যে কোনো ধরনের আকর্ষণ অনুভব হবে না, তার ভিতর থেকে, তার ভিতরের নিডস থেকে সৃষ্টি হয়ে তাকে বাইরের দিকে বা কোনো একটা বস্তুর প্রতি তাকে আকর্ষণ করাবে, সেটা হচ্ছে জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ উপাদান। আর উদ্দীপকটা হচ্ছে বস্তু থেকে, মানে বস্তুর আকর্ষণীয় যে ক্ষমতা বা বস্তুর যে আকর্ষণীয় যে গুণগুলো রয়েছে, সেখান থেকে উৎকৃষ্ট হয়ে বা উদ্গীরণ হয়ে ব্যক্তিকে বা ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব করাবে। তাহলে আমরা জানবো যে সেই বস্তুগুলো কি কি বা সেই উদ্দীপক উপাদানগুলো কি কি, সেগুলো আমরা জানার চেষ্টা করব, যা ব্যক্তির প্রত্যক্ষণকে প্রভাবিত করে বা ব্যক্তির প্রত্যক্ষণকে ধাবিত করে। উদ্দীপক উপাদানের মধ্যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপক উপাদান মধ্যে যেগুলোর পর্যায়ক্রম রয়েছে সেগুলো আমি আলোচনা করবই। আর তোমরা যারা এই অনলাইন ক্লাসে তোমরা যারা জয়েন করো, তোমরা তোমাদের রোল নাম্বারগুলো কমেন্ট বক্সে লিখে রাখবা, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা কারা আসলে আমাদের ক্লাসগুলো করছো। আর যারা ক্লাস করছো তারা অপর যে বন্ধু বা বান্ধবী রয়েছে তাদেরকে উৎসাহিত করতে হবে, কারণ আমরা কিন্তু যারা ন্যাশনাল কলেজের শিক্ষক রয়েছি তারা প্রত্যেকেই কিন্তু এই অনলাইন ক্লাসগুলো করছি সেই 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত শুক্রবার বাদে প্রতিদিনই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তোমরা যদি আমাদের সাথে অংশগ্রহণ না করো তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলো কিন্তু বৃথার দিকে চলে যাবে। আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের জন্য এই ব্যবস্থা করেছে, তোমাদের জন্য এই সুবিধাগুলো করে দিয়েছে। তোমরা যদি এই সুবিধাটা না নাও তাহলে কিন্তু এটা অর্থহীন হয়ে যাবে। এই জন্যই তোমরা যারা এই অনলাইন ক্লাসে তোমরা যারা জয়েন করেছো তারা প্রত্যেকেই তোমাদের রোল নাম্বারগুলো কমেন্ট বক্সে লিখে দিবা এবং যারা ক্লাস করে না তাদেরকে উৎসাহিত করবা।
তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, যেটা বলেছিলাম যে উদ্দীপক বা বস্তুনিষ্ঠ উপাদানের মধ্যে যেগুলো ধারাবাহিকতা রয়েছে, সে প্রথমেই রয়েছে নৈকট্য। নৈকট্য নৈকট্য বলতে আমরা আসলে কি বুঝি? নিকটে, কাছে, সায়ান্নে বা সান্নিধ্যে, যেটাই আমরা বুঝি না কেন, নিকট মানে কাছে চলে আসা, কাছে। এখন এই উদ্দীপক উপাদানের ক্ষেত্রে বা প্রত্যক্ষণের সংঘটনের ক্ষেত্রে এই নৈকট্য বা কাছাকাছি কিভাবে কাজ করে, আমার প্রত্যক্ষণকে কিভাবে ধাবিত করবে? আসলে আমরা দেখেছি যে সকল বস্তুগুলো কাছাকাছি থাকে, যে সকল বস্তুগুলো একটার থেকে আরেকটা কাছে থাকে, সেই বস্তুগুলোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করার একটা আমাদের প্রবণতা রয়েছে। আমরা যদি একটা পুকুরে যাই, পুকুর পাড়ে যাই, সেখানে দেখি অনেকগুলো হাঁস একটা লাইনে, একটার পর একটা লাইনে তারা সাঁতরাচ্ছে। আমরা একটা বক্র রেখার মতো দেখি, একটা বড় রেখার মতো আমরা দেখি। কারণটা কি? হাঁসগুলো যদি এলোমেলো থাকতো তাহলে কিন্তু আমরা এই বক্র রেখার মতো দেখতাম না। কিন্তু যেহেতু তারা একটার দেখবা, একটু খেয়াল করে দেখবা যে একটার পিছনে একটা সাঁতরাচ্ছে, তখন একটা রেখার মতো, সেটা বক্ররেখা হোক বা সরল রেখা হোক, একটা রেখার মতো দেখাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে একটার খুব কাছাকাছি। এভাবে আমরা যদি একটু দেখাই যে, একটু চিত্রগুলো একটু খেয়াল করো শিক্ষার্থীরা। এটা যদি আমরা ক চিত্র দেই, এটা যদি আমরা খ চিত্র দিই, তাহলে দেখো একই বস্তু বা একই উদ্দীপক, ক চিত্রে একই বস্তু রয়েছে এবং খ চিত্রে একই বস্তুগুলো রয়েছে, কিন্তু দেখার ক্ষেত্রে কিন্তু আমাদের ভিন্নতা আছে। এখানে কি ভিন্নতা? ক চিত্রে উদ্দীপকটাকে আমরা লম্বালম্বি ভাবে দেখছি, কলাম হিসাবে দেখছি। উদ্দীপক কিন্তু সেম, একই উদ্দীপক, কিন্তু ক চিত্রে আমরা উদ্দীপকগুলোকে দেখতেছি কলাম হিসাবে, আর খ চিত্রে আমরা উদ্দীপকগুলোকে দেখতেছি সারিবদ্ধ হিসাবে, রো হিসাবে দেখছি। এর কারণটা কি? কারণটা হচ্ছে ক চিত্রে দেখো উদ্দীপকগুলো নিচের দিকে বা কলামের দিক দিয়ে কাছাকাছি, কলামের দিক দিয়ে কাছাকাছি বিদায় আমরা এটাকে কলাম হিসাবে দেখতেছি বা লম্বালম্বি দেখতেছি। আর খ চিত্রে এই উদ্দীপকগুলো রো মানে সারির দিক দিয়ে কাছাকাছি। একটু খেয়াল করো, সারির দিক দিয়ে কাছাকাছি, এই জন্য এটাকে আমরা দেখতেছি রো হিসাবে বা সারিবদ্ধ হিসাবে। উদ্দীপক কিন্তু একই উদ্দীপক, কিন্তু শুধুমাত্র ভিন্নতা রয়েছে। কি ভিন্নতা রয়েছে? যে এই ক চিত্রে উদ্দীপকগুলো খাড়াখাড়ি ভাবে বা লম্বালম্বি ভাবে বা কলম হিসাবে কাছাকাছি, এই জন্য এটাকে আমরা দেখতেছি কলম হিসাবে। আর খ চিত্রে উদ্দীপকগুলো তারা সারিবদ্ধভাবে কাছাকাছি, মানে রো হিসাবে কাছাকাছি, এই জন্য এটাকে আমরা সারিবদ্ধভাবে দেখছি বা রো হিসাবে দেখছি। উদ্দীপক কিন্তু সেম উদ্দীপক, কিন্তু একটা অবস্থানের কারণে আমরা একটাকে একভাবে দেখছি, আরেকটাকে আরেকভাবে দেখছি। ঠিক এমনইভাবে বাস্তবিক যে জাগতিক যে উদ্দীপকগুলো রয়েছে সেখানেও আমরা যদি এই কাছাকাছির দিক দিয়ে দেখি তাহলে আমরা একভাবে প্রত্যক্ষণ করি। তোমরা যখন ক্লাসে তোমরা বসো, যখন শ্রেণীকক্ষে বসো, শ্রেণী কার্যক্রম পরিচালনা করার সময় যখন তোমরা শ্রেণীকক্ষে বসো, তখন তোমরা এক বেঞ্চে 4 জন বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 5 জন বসো, তখন আমরা কিভাবে দেখি? তোমাদেরকে দেখি কিভাবে? তোমাদেরকে কিন্তু আমরা রো হিসাবে দেখি। আবার এই তোমরাই পরীক্ষার হলে যখন বসো তখন তোমরা কিন্তু এক বেঞ্চে 2 জন করে বসো, 2 কর্নারে, এভাবে প্রত্যেকটা বেঞ্চের 2 কর্নারে কর্নারে যখন বসো তখন কিন্তু আমরা তোমাদেরকে কলাম হিসাবে দেখি। কারণটা কি? কারণ এই ক্ষেত্রে পরীক্ষার হলে তোমরা কলাম হিসাবে রয়েছো এবং তোমরা যখন ক্লাস করো তখন কিন্তু তখন তোমাদেরকে সারিবদ্ধভাবে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাদৃশ্য বা মিল। যে
উদ্দীপকগুলো একটু আগে আমরা দেখেছি যখন নিকটে বা কাছাকাছি তখন আমরা এটাকে একভাবে দেখছি, আর সাদৃশ্য সামঞ্জস্য যে সমস্ত উদ্দীপকগুলো একই রকম সেগুলোকে আমরা একভাবে দেখি, আর যে উদ্দীপকগুলো একটু আলাদা বা অসামঞ্জস্য সেগুলোকে আমাদেরকে আরেকভাবে দেখার একটা প্রবণতা রয়েছে। আমি আবারও বলছি, যে সমস্ত উদ্দীপকগুলো একই রকম, একই বৈশিষ্ট্য সম্পূর্ণ বা একই গুণের বা দেখতে একই রকম, সেগুলোকে আমরা একভাবে দেখার একটি প্রবণতা আমাদের রয়েছে। আর যে সমস্ত উদ্দীপকগুলো আলাদা 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 ক্যারেক্টার বহন করে বা গুণ রয়েছে সেগুলোকে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে দেখি। আমরা যদি এখানে একটা চিত্র যদি আমরা দেই, একটা ফিগার যদি আমরা দেই, তাহলে দেখতে পাবো এটা যদি আমাদের এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো যে সমস্ত দুটাই কিন্তু বিন্দু কিন্তু সমান, কিন্তু একটার একেবারেই পূরণ হয়ে আছে বিন্দুগুলো, আরেকটায় ফাঁকা রয়েছে। তো দেখার ক্ষেত্রে যেগুলো ফাঁকা রয়েছে সেগুলোকে আমরা একভাবে দেখতেছি, আর যেগুলো পূরণ করা আছে সেগুলোকে কিন্তু আমরা আরেকভাবে দেখতেছি। তার মানে হচ্ছে যে সমস্ত উদ্দীপকগুলো এক জায়গায় থাকলেও, এক জায়গায়ও যদি থাকে, তাহলে যে সমস্ত উদ্দীপকগুলো এক রয়েছে সেগুলো দেখার ক্ষেত্রে বা প্রত্যক্ষণের ক্ষেত্রে আমরা একভাবে দেখি, আর অন্যগুলোকে আমরা আরেকভাবে দেখতেছি, শুধুমাত্র সাদৃশ্য বা সামঞ্জস্যের জন্য। যদি আমরা এটা এখানে কলাম হিসাবে দেখতেছি, তিনটাকেই আমরা কলাম হিসাবে দেখতেছি, কিন্তু দেখার ক্ষেত্রে এটাকে আমরা যেভাবে দেখতেছি, যেগুলো ফাঁক রয়েছে আর যেগুলো ভরাট রয়েছে সেগুলো কিন্তু আমরা একভাবে দেখছি না। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা সেটা হচ্ছে 3 নম্বর ধারাবাহিকতা। এ সবই কিন্তু উদ্দীপক উপাদানের। কন্টিনিউটি, ধারাবাহিকতা। এখানে একটা বিষয় যে সৃষ্টি হয়েই যে বিষয়টা যেভাবে চলে আসছে তাকে সেভাবে দেখার একটা আমাদের মধ্যে রয়েছে। যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার পর তার মেধা এবং মননশীলতায় শিক্ষকের মন জয় করে ফেলে, তার প্রতি আমাদের কিন্তু একটা ইতিবাচক মনোভাব থাকে। আর যে শিক্ষার্থী কলেজে ভর্তি বা বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার মেধা আছে কিন্তু মননশীলতা নেই, তার আচরণের ক্ষিপ্রতা রয়েছে, আচরণের নেতিবাচকতা রয়েছে, তার প্রতি আমাদের কিন্তু একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। এটা সকল ক্ষেত্রে সামাজিক অবস্থার প্রেক্ষাপটে আমাদের এই বিষয়গুলো সকলের মধ্যেই এটা বজায় থাকে। এখন যেই ছেলেটি ভালো বা মেধাবী, আচরণে তার ইতিবাচকতা রয়েছে, সে সকল কিছু মেনে চলে, বিদ্যালয়ের যে নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে সেগুলো সে মেনে চলে, পরীক্ষায় ভালো ফলাফল করে, কন্টিনিউ ভালো রেজাল্ট করতেছে, কিন্তু কোনো একটা সময় যদি সেই ছেলেটি পরীক্ষায় খারাপ করে, পরীক্ষার ফলাফলে খারাপ করে, তাহলে আমরা এটা মেনে নিতে পারি না। তার প্রতি আমাদের ইতিবাচক ধারাবাহিকতা থাকে, যে হয়তো আমরা তখন একটা ব্যাখ্যা দিই, তার পক্ষে যাওয়ার জন্য একটা ব্যাখ্যা দেই। সেটা হচ্ছে যে হয়তো কোনো কারণে তার শরীর ভালো ছিল না বা তার পরিবারে কোনো সমস্যা ছিল, এই কারণে তার পরীক্ষাটা খারাপ হয়েছে। তার প্রতি আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। কারণটা কি? সে সবসময় ভালো ছিল। আর কোনো একটা ছেলে বা শিক্ষার্থী সে যদি পড়াশোনা না করে, সে যদি রেজাল্ট ভালো না করে, সবসময় যদি এরকম খারাপ করে আসে, হঠাৎ করে যদি সে হঠাৎ করে ভালো করলো,
তাহলে ভালো করার পরও তার প্রতি কিন্তু আমাদের একটা নেতিবাচকতা থাকে। তখন আমরা তার বিপক্ষে কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করি বা ব্যাখ্যা করার চেষ্টা করি। হয়তো বলি যে সে অন্যের খাতা দেখে লিখেছে, বা সে নকল করেছে, বা অন্য কোনো উপায় সে এই পরীক্ষাটা দিয়েছে, এই কারণে ভালো করেছে, তার নিজের মেধা দিয়ে সে লিখেছে, বা তার নিজের শিক্ষণ যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা অর্জন করেছে, এরপর লিখেছে। এটা আসলে আমাদের মেনে নিতে কষ্ট হয়। সমাজে যে সমস্ত ছেলেগুলো বা লোকগুলো ভালো কাজ করে, অনবরত ভালো কাজ করে, তাদের প্রতি আমাদের একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়। কিন্তু ওই লোকটা যদি কোনো একটা জায়গায় কোনো একটা খারাপ কাজ করে এবং আমরা যদি সেটা শুনি, তাহলে সেটা কিন্তু আমরা মেনে নিই না। আমরা প্রাথমিকভাবে সেটা আমরা মেনে নিই না। কেন মেনে নিই না? কারণ ওই লোকটা সব সময় ভালো কাজ করতেছে এবং তার প্রতি আমাদের একটা ইতিবাচকতা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই কারণে আমাদের একটা ধারাবাহিকতা থাকে যে ভালো আচরণ করা যে করে যাচ্ছে তার একটা ধারাবাহিকতা, এবং যে খারাপ আচরণ করে যাচ্ছে তার একটা ধারাবাহিকতা আমাদের মধ্যে থেকে যায়। যেমন আমরা যদি একটা চিত্র এখানে যদি দেখি, একটি বক্ররেখা, এটা এখানে গিয়ে কোন দিকে যাবে? যদি এরকম থাকে, এটা ক খ গ, যে আমরা এটা কোন দিকে বিচার করব? যে রেখাটি বাঁকা পথে আসছে, সে প্রথম থেকেই মানে তার সৃষ্টি হয়েছেই বাঁকা হয়ে আসছে, এখন এখানে গিয়ে থেমে গেছে। আমরা কিন্তু জানি না সে কোন দিকে যাবে, কিন্তু আমরা বিচার করার সময় আমরা কি বিচারটা করব? বিচার করার সময় আমরা কিন্তু তাকে ক চিত্র যেটা বর্ধিত অংশ সেখানে কিন্তু আমরা টিক চিহ্ন দিব। কারণটা হচ্ছে সে প্রথম থেকেই বাঁকা হয়ে আসছে, আমরা বাঁকাভাবেই নিব। আমরা জানি না ভবিষ্যতে কি সোজা হবে নাকি সে উল্টো দিকে যাবে। এটা কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু পূর্বানুমান করা আমাদের পক্ষে এটা কঠিন বা ঠিকও না, বা করাও ঠিক না। কিন্তু আমরা যেহেতু সে বাঁকাভাবেই প্রথম থেকেই আসছে, আমরা তাকে বাঁকাভাবেই নিব। আবার একইভাবে কোনো রেখা যদি সরল পথে যায়, একটা পর্যায়ে গিয়ে যদি থেমে যায়, আমরা দেখাই একটু, এই রেখাটি ধরো এটা এখানে এসে থেমে, এখন এটা একটা সরল রেখা, এখন এটা সামনে গিয়ে কি করবে, কোন দিকে যাবে, এটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু জানি না যে সামনে গিয়ে তার গতিপথ কোন দিকে যাবে, কিন্তু আমরা ধরে নেব যে যেমন এখানে তিনটা অপশন আছে, ক খ এবং গ। ধারাবাহিকতার ক্ষেত্রে আমরা ধরে নেব সে খ অপশনে যাবে, কিন্তু আমরা কিন্তু জানি না সে কি খ অপশনে যাবে কিনা। কিন্তু আমরা প্রত্যক্ষণ করার ক্ষেত্রে এই জিনিসটা আমরা করি যে যে সোজা পথে গেছে তাকে আমরা সোজা পথেই নিয়ে যাই, যে বাঁকা পথে আসছে তাকে আমরা বাঁকাভাবেই বা বক্রভাবেই তাকে আমরা প্রত্যক্ষণ করে থাকি। এটা হচ্ছে প্রত্যক্ষণ সংগঠনের উদ্দীপক উপাদানের একটা অন্যতম উপাদান। এটা বাস্তবিক ক্ষেত্রে তোমরা মিলিয়ে দেখতে পারো যে আমরা আসলে এটা করি কিনা। আমরা এটা সামাজিক, আমি বলেছি সামাজিক অবস্থার প্রেক্ষাপটে এটা আমরা করে থাকি। এরপরে ফাঁক পূরণ। ফাঁক পূরণ যে প্রত্যক্ষণ করার ক্ষেত্রে পরিচিত বস্তু হতে হবে। সেক্ষেত্রে যে পরিচিত বস্তুর ক্ষেত্রে ফাঁক, যদি কোনো বস্তু প্রত্যক্ষণ করার সময় যদি একটু ফাঁকও থাকে, তাহলে সেটা আমরা ওই গ্যাপটুকু পূরণ করে আমরা প্রত্যক্ষণ করি। যেমন একটা উদাহরণ আমি এখানে দেই, আমি কোনো একটি ক্লাসে এটা আমি এঁকেছিলাম, একে আমি ছাত্রদের সামনে হাজির করে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি। তারা বলেছিল এটা ত্রিভুজ। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়, এটা আমরা জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, কোথায় কোনো ফাঁক নেই। ত্রিভুজ তোমরা পড়েছ, তোমরা এঁকেছ, তোমরা জানো যে ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, সীমাবদ্ধ থাকবে, সেখানে কিন্তু ফাঁক থাকবে না। কিন্তু প্রত্যক্ষণ করার ক্ষেত্রে যে এই যে ফাঁকটুকু রয়েছে আমরা কিন্তু একটু পূরণ করে ফেলি, আমরা একটু পূরণ করে তারপর আমরা প্রত্যক্ষণ করি। এটা এখন আমি বলেছি এটা কোন ক্ষেত্রে,
পরিচিত বস্তুর ক্ষেত্রে, যে জীবনে পড়াশোনা করে নাই, তাকে যদি আমি জিজ্ঞেস করি যে এটা কি, সে কিন্তু কোনো উত্তর দিবে না, বা তার মতো করে সে উত্তর দিবে। যদি সে যে কাজ করে, যদি সেই কাজের ক্ষেত্রের সাথে যদি কোনোটার সাথে মিলে যায়, তাহলে সে সেটাই বলবে। আর আমরা যারা পড়াশোনা জানা, যারা পড়াশোনা করেছি, বা তোমরা যারা অধ্যয়নের মধ্যে দিয়ে যাচ্ছ, তো আমরা প্রত্যেকেই জানি যে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এটা একটা ত্রিভুজ। কিন্তু এখানে এটা ত্রিভুজ হবে না, কারণ এটা সীমাবদ্ধ নয়, এই কারণে এটাকে ত্রিভুজ বলা যাবে না। কিন্তু আমরা এটাকে ত্রিভুজ বলছি, প্রত্যক্ষণ করছি। কেন করছি? কারণ ওই যে ফাঁক পূরণ বলা হচ্ছে, যে পরিচিত বস্তুর ক্ষেত্রে প্রত্যক্ষণ করার ক্ষেত্রে যদি কোনো ফাঁক থাকে, ফাঁক ফোকর থাকে, তাহলে সেটা আমরা পূরণ করে এরপর আমরা প্রত্যক্ষণ করি বা প্রত্যক্ষণ করার চেষ্টা করি। তো এরপরে পরিচিতি পরিচিতিটা কি? প্রত্যক্ষণ করার ক্ষেত্রে পরিচিতি কিভাবে কাজ করে? অনেকগুলো ব্যক্তির মধ্যে যে ব্যক্তিটা আমার পূর্ব পরিচিত, দেখবা প্রত্যক্ষণ মানে দেখার ক্ষেত্রে তার প্রতি আমার প্রাথমিক দৃষ্টিভঙ্গিটা চলে যাবে। সে যেমনই হোক, সে যে রকমেরই হোক না কেন, সেটা খাটো হোক বা কালো হোক বা কুৎসিত হোক, যাই হোক না কেন, যদি অনেকগুলো ব্যক্তির মধ্যে যদি পরিচিত ব্যক্তি আমার কেউ একজন থাকে, তাহলে আমার দৃষ্টিভঙ্গি, দৃষ্টিশক্তিটা তার দিকেই ধাবিত হবে, মানে তার প্রতি আমার প্রত্যক্ষণ হবে। এটা আমরা দেখি, যেমন তোমরা যদি কোথাও যাও, সেখানে অনেকগুলো ব্যক্তির মধ্যে যদি আমি থাকি, যেহেতু আমার ক্লাস তোমরা করেছো, বা আমাদের কোনো টিচার থাকে, যার ক্লাস তুমি করেছো দীর্ঘদিন যাবত, তাহলে দেখবা যে সেখানে যদি আমি থাকি বা আমাদের অন্য কোনো টিচার থাকে, তাহলে তার প্রতি তোমার প্রত্যক্ষণটা প্রাথমিকভাবে ধাবিত হবে, সে যেমনই হোক না কেন, কারণ সে পরিচিত। এবং অনেকগুলো শিক্ষার্থীর মধ্যে যদি আমাদের একজন শিক্ষার্থী সেখানে থাকে, তাহলে আমার বা আমাদের প্রত্যক্ষণ করার ক্ষেত্রেও একই অবস্থা হবে। এজন্যই বলেছে যে পরিচিত ব্যক্তি বা পরিচিত বস্তু যদি থাকে প্রত্যক্ষণ করার ক্ষেত্রে, সেখানে অনেকগুলো যদি ব্যক্তি থাকে বা অনেকগুলো যদি বস্তু থাকে, তাহলে কিন্তু সেই পরিচিত ব্যক্তি বা পরিচিত বস্তুর প্রতি কিন্তু আমার প্রত্যক্ষণ প্রাথমিকভাবে ধাবিত হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে উদ্দীপক বা বস্তুনিষ্ঠ উপাদানগুলো যেগুলো আর রয়েছে, যেগুলো আমরা জানলাম যে এগুলো বস্তু থেকে তোমার সৃষ্টি হয়ে প্রত্যক্ষণকে, আমাদের প্রত্যক্ষণকে ধাবিত করবে বা আমাদের প্রত্যক্ষণকে সামনের দিকে নিয়ে যাবে, এগুলো হচ্ছে, সেটা হবে উদ্দীপক বা বস্তুনিষ্ঠ উপাদান। এরপর আরেকটি রয়েছে, আমি প্রথমে লিখেছিলাম, সেটা হচ্ছে জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ। আমরা দুয়ে যাব, জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ। জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ উপাদান, এগুলো ব্যক্তির জৈবিক অবস্থার উপর ভিত্তি করে সৃষ্টি হবে। যেমন আমি ক্ষুধার্ত, আমার পাকস্থলী সংকুচিত প্রসারিত হচ্ছে, আমি খাবারের দিকে ধাবিত হব। আমার ক্ষুধা নেই, আমার পেট ভরা, কিন্তু সামনে খুব মজার মজার খাবার, আমার কিন্তু ক্ষুধা পাবে না। আমি যখন যেমন আমরা জানি যে ক্ষুধা কেন পায়, এটা কিন্তু আমরা জানি, ক্লাসে ব্যাখ্যা একটা দিয়েছি। সেটা হচ্ছে এই, যখন ব্যক্তি দীর্ঘক্ষণ যাবৎ খাবার থেকে বিরত থাকবে, তখন তার হাইপোথ্যালামাসের দুটি নির্দিষ্ট এলাকা আমরা জানি, একটা হচ্ছে লেটারাল হাইপোথ্যালামাস আর একটা হচ্ছে ভেন্ট্রোমেডিয়াল হাইপোথ্যালামাস। একটা লেটারাল হাইপোথ্যালামাস আর একটা হচ্ছে ভেন্ট্রোমেডিয়াল হাইপোথ্যালামাস। এই দুইটি হাইপোথ্যালামাস কি হয়, এটা উত্তেজিত হয়। সেই উত্তেজনা স্নায়বিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাকস্থলীতে এসে পৌঁছে। পাকস্থলী তখন সংকুচিত প্রসারিত হয়। এটা গবেষণালব্ধ ব্যাখ্যা রয়েছে, আমরা জানি এটা বিশাল একটা ব্যাখ্যা। এখানে প্রায় 7-8টি গবেষণা হয়েছে। এটা কোনো একটি ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম, সেই গবেষণাগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি
যে মস্তিষ্কের দুটি নির্দিষ্ট এলাকা লেটারাল হাইপোথ্যালামাস এবং ভেন্ট্রোমিডিয়াল হাইপোথ্যালামাস এটা উত্তেজিত হবে। সেই উত্তেজনা স্নায়বিক প্রবাহ, এখানে রক্তের প্রবাহের কথাও বলা হয়েছে, রক্তের শর্করার কথা বলা হয়েছে। আমি সেদিকে গেলাম না যে সেটা পাকস্থলীতে গিয়ে পড়বে, পাকস্থলী তখন সংকুচিত হবে, প্রসারিত হবে, ফলে ব্যক্তি ক্ষুধার তাড়না অনুভব করবে। তাহলে এখন আমাদের কেন ক্ষুধা পেল? বাইরের খাবার দেখে নাকি আমার ভিতর থেকে, আমার যে জৈবিক তাড়না সে তাড়না থেকে? অবশ্যই আমার জৈবিক তাড়না থেকে আমার ক্ষুধা পেয়েছে। এখন সেটাই বলছে যে ব্যক্তির জৈবিক অস্তিত্ব থেকে যেই সব মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে জৈবিক অস্তিত্ব থেকে উৎক্ষেপিত হয়ে প্রত্যক্ষ তাকে আমরা জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ উপাদান বলবো। প্রথমেই যেটা রয়েছে জৈবিক বা ব্যক্তিনিষ্ঠের মধ্যে 1 নম্বরে যেটা রয়েছে ঝোঁক বা প্রবণতা। ঝোঁক বা প্রবণতা, টেন্ডেন্সি, সেট, সেটা হচ্ছে এই ব্যক্তির এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে শিক্ষালব্ধ আচরণ হতে হবে। ব্যক্তি যে বিষয়ে তার আচরণটা শিক্ষালব্ধ বা অধ্যয়নরত সেই বিষয়ে ব্যক্তির প্রত্যক্ষণ প্রভাবিত হবে। সেটা কেমন? এখানে ব্যক্তিকেন্দ্রিক, সবটুকুই ব্যক্তিকেন্দ্রিক। যেমন ব্যক্তি যদি কোনো একটি বিষয় সে অধ্যয়ন করতে চায় বা অনুশীলন করতে চায় তাহলে এই বিষয়টা থেকে যাবে। আমরা এখানে একটি গবেষণার কথা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে শিপোলার নামক একজন ব্যক্তি উনি একটা গবেষণা করেছেন। আমরা গবেষণাটা এখানে তুলে ধরছি। দেখো শিক্ষার্থীবৃন্দ, শিপোলার কিছু ব্যক্তিকে নিয়ে উনি ওই ব্যক্তিগুলোকে দুইটা দলে ভাগ করছে। সে ব্যক্তি হতে পারে 6 জন, ব্যক্তি হতে পারে 10 জন, ব্যক্তি হতে পারে 14 জন, ব্যক্তি হতে পারে 20 জন। যদি 20 জন হয় উনি দুইটা দলে 10 জন 10 জন করে ভাগ করেছেন। যদি 10 জন হয় 5 জন 5 জন করে ভাগ করেছেন। ভাগ করে উনি এক দলের নাম দিলেন প্রাণী দল, আরেক দলের নাম দিলেন ভ্রমণ দল। এরপর এই প্রাণী দলকে উনি আলাদা কক্ষে বসিয়ে প্রাণী সম্পর্কিত যত তথ্য রয়েছে সেই তথ্যগুলো উনি তাদেরকে দিলেন। প্রাণী সম্পর্কিত লেকচার, প্রাণী সম্পর্কিত সেমিনার, প্রাণী সম্পর্কিত গবেষণা, প্রাণীদের জীবন বৈচিত্র্য সব কিছু নিয়ে উনি ওই দলটিকে অধ্যয়ন করাবেন। আর ভ্রমণ দলটিকে উনি ভ্রমণ সম্পর্কিত তথ্য দিলেন যে দেশের অভ্যন্তরে এবং দেশের বহির্ভাগে যদি তুমি ভ্রমণ করতে চাও তাহলে তোমার কি কি বিষয়গুলো লাগবে, কি কি বিষয়গুলো জানা লাগবে, কোন কোন বিষয়গুলো তোমার আত্মস্থ করতে হবে। আমরা যদি ডিসকভারি চ্যানেল যদি দেখি, আমরা যদি বেয়ার গ্রিলসের যদি আমরা সেই প্রোগ্রামগুলো যদি আমরা দেখি, দেখতে পাই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাগুলোতে সে যাচ্ছে এবং ওখানে কি আছে সে সেটা বলতে পারে। এটা কিভাবে সম্ভব? কারণ ওই কাজটি করার পূর্বে সে ওই জায়গা সম্পর্কে আগে অধ্যয়ন করে নেয়, আগে জেনে নেয়, তারপরে সে ওই জায়গাটায় যায়। ঠিক এখানেও ভ্রমণ দলটিকে শিপোলার যত ধরনের তথ্য থাকে সব তথ্যগুলো শিখাইলেন। এর দলকে উনি একত্রে করলেন, একটা জায়গায় নিয়ে আসলেন, নিয়ে এসে কিছু অর্থহীন শব্দ তাদের সামনে তুলে ধরলেন। কিছু অর্থহীন শব্দ এই দুইটা দলের সামনে শিপোলার অর্থহীন শব্দ, যেমন প্যাসরোট, প্যাসরোট
একটা অর্থহীন শব্দ। দুটো আলাদা আলাদা দল, প্রাণী দল এবং ভ্রমণ দল, দুটাকে কিন্তু দুই সাইডে বসানো। প্রাণী দল এটাকে লিখলেন প্যারট, আর ভ্রমণ দল এটাকে লিখলেন পাসপোর্ট। দেখো শিক্ষার্থীরা, তাদের পূর্ব যেই শিক্ষালব্ধ জ্ঞান সেটা এখানে অ্যাপ্লাই হয়েছে। শব্দটা কিন্তু অর্থহীন, কিন্তু প্রাণী দল এটাকে প্যারট হিসেবে নিলেন। তোমরা জানো প্যারট মানে তোতা পাখি। ভ্রমণ দল এটাকে পাসপোর্ট হিসেবে নিলেন, যদিও শব্দটা একটা অর্থহীন শব্দ। প্যাসপোর্ট একটা অর্থহীন শব্দ। এটাকে প্রাণী দল নিলেন প্যারট হিসেবে এবং ভ্রমণ দল নিলেন পাসপোর্ট হিসেবে। তার মানে যে শিপলার যেই গবেষণালব্ধ যে তথ্যটা এখানে দিতে চেয়েছিলেন, যে আমাদের ঝোঁক কোন দিকে যায়, শিক্ষালব্ধ যে ঝোঁকটা আমাদের কোন দিকে যায়, আমরা যখন একটা বিষয় জানি, জানার পর আমাদের যে প্রত্যক্ষণ সেদিকেই ধাবিত হবে। যেমন আমরা যারা যানবাহনে চলাচল করি, আমাদের শরীরটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গতিশীল হয়ে যায়। যেমন আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ, যারা লঞ্চে যাতায়াত করি, লঞ্চে যাওয়ার পর দু একদিন মনে হয় যে আমিও নিজেই গতিশীল, এরকম কিন্তু মনে হয়। কারণটা কি? কারণটা হচ্ছে প্রায় 12 ঘন্টা আমরা গতিশীল অবস্থায় থাকি। এই গতিশীল অবস্থায় থাকার কারণে অবস্থাটা আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে আমরা আসলে চলমান। কিছু সময়ের জন্য মনে হয় যে আমরা চলমান। খাটের উপর যখন গিয়ে ঘুমাই বা শুই, মনে হয় যে খাট সহ চলতেছে। কারণটা হচ্ছে 12 ঘন্টা আমি চলমান অবস্থায় ছিলাম। এখানেও ঠিক শিপলার দেখিয়েছেন যে একটা অর্থহীন শব্দ একদল কিভাবে প্রাণী দল কিভাবে প্রাণীর দিকে নিয়ে গেল, আর ভ্রমণ দল কিভাবে ভ্রমণের দিকে নিয়ে গেল। আরেকটা উদাহরণ যদি আমরা দেই, সেটা হচ্ছে ডেক, একটা অর্থহীন শব্দ। এটাকে প্রাণী দল নিয়ে গেল ডাক হিসেবে, ডাক, হাঁস। আর ভ্রমণ দল এটাকে নিয়ে গেল ডেক, ডেক হিসাবে। তোমরা যারা লঞ্চে চলাচল করছো বা শিপ চলাচল করছো, তারা কিন্তু জানো ডেক কি। লঞ্চের, কারণ এটা ভ্রমণের সাথে সম্পর্কিত ডেকটা। কারণ আমরা অনেক সময় ডেকে চলাচল করি, আমরা কেবিন, যে একটা লঞ্চে সবই যে কেবিন থাকে তা কিন্তু না, ডেকেও থাকে। তো সেখানেও কিছু মানুষ কিন্তু তারা অবস্থান করে। তো দেখো ভ্রমণ দল এই ডেক একটা অর্থহীন শব্দ, এটাকে প্রাণী দল নিয়ে গেল প্রাণীর দিকে, আর ভ্রমণ দল নিয়ে গেল ভ্রমণের দিকে। কারণটা হচ্ছে তাদের শিক্ষালব্ধ যে আচরণ, সে আচরণের যে ফলাফল, যে রেজাল্ট, সেদিকেই তারা ধাবিত হবে। এটাই স্বাভাবিক নিয়ম, এটাই এখানে ঘটেছে। প্রত্যক্ষণের ক্ষেত্রে আমাদের এরকমই হবে, যেটা শিপলার যেটা দেখিয়েছেন। শিক্ষার্থীবৃন্দ, জৈবিক উপাদানের আরেকটি বিষয় আমি এখানে আলোচনা করব, সেটা হচ্ছে আবেগ, ইমোশন। প্রত্যেকেই আমরা আবেগিত হই, আবেগ দ্বারা তাড়িত হই। বলা হয়েছে আবেগহীন মানুষ যন্ত্রের মতো। উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয়, যা তার অভিজ্ঞতা এবং আচরণের পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকাশ পায়, তাকে আবেগ বলে। উদ্দীপক, সব কিছুর মূলে কিন্তু রয়েছে উদ্দীপক। উদ্দীপকের সাহায্যেই ব্যক্তি আলোড়িত হবে। যেমন ব্যক্তির সামনে যদি একটা ফুল, একটা শোভনীয় একটা ফুল যদি ধরা হয়, ব্যক্তি কিন্তু আলোড়িত হবে। এই ফুলটা হয়ে যাবে ব্যক্তির জন্য একটা উদ্দীপক। যাই হোক, তাহলে এখন আবেগ কিভাবে ব্যক্তির ভিতর থেকে ব্যক্তিকে প্রত্যক্ষিত করে। যেমন আবেগ খুবই একটা জটিল অবস্থা, আবার আবেগ যন্ত্রের মতো, আবার আবেগ ছাড়া মানুষ চলতেও পারে না। আবেগের শারীরিক পরিবর্তনও রয়েছে। আমরা দেখেছি যে আবেগের যখন শারীরিক পরিবর্তন হয়, তখন তার রক্তের চাপটা বেড়ে যায়। প্রেসার গজের সাহায্যে কিন্তু সেটা আমরা পরিমাপ করতে পারি যে আবেগের সময় ব্যক্তির দুই ধরনের অবস্থা হয় রক্ত পরিচালনার ক্ষেত্রে। একটা হচ্ছে রক্ত ভিতর থেকে ত্বকের দিকে ধাবিত হয়, আরেকটা হচ্ছে ত্বক থেকে ভিতরের দিকে নিয়ে যায়। যেমন ব্যক্তি যদি লজ্জা পায়, তাহলে তার রক্তটা ভিতর থেকে বাইরের দিকে ধাবিত হয়, ফলে ফর্সা লোকের মুখমণ্ডল কিন্তু লাল হয়ে যায় লজ্জা, আমরা দেখেছি। আবার ব্যক্তি যদি ভয় পায়,
তাহলে তার যে রক্তটা সেটা ত্বক থেকে ভিতরের দিকে নিয়ে যায়, তখন ব্যক্তি ফ্যাকাশে হয়ে যায়। এটাও আমরা দেখেছি। তার মানে এটা হচ্ছে আবেগ। ভয়, হাসি, কান্না, ক্রুদ্ধ হওয়া, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আবেগের ফলাফল। এখন আবেগ, এটা যেমন চলার জন্য আবেগটা খুবই প্রয়োজন, আবার কোনো কোনো ক্ষেত্রে আবেগ কিন্তু তোমার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। যেমন একটা নির্দিষ্ট বয়সের কিন্তু একটা আবেগ রয়েছে, সেই সময় কিন্তু কালো কুৎসিত কোনো একটা কিছুকে আমাদের কাছে অনেক লোভনীয় বলে মনে হয়, আমরা তাকে দেখে আমরা ইমপ্রেস হই। হ্যাঁ, তো এটা একটা আবেগের রেজাল্ট। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা থাকে, আবার এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু এটা আবার চলে যায়। আমরা কিন্তু এই আবেগটাকে প্রশমন করা, আবেগটাকে সংযত করা, এটা হচ্ছে মানুষ যেহেতু সৃষ্টির সেরা মাখলুকাত, এজন্য আমাদের উচিত হবে আবেগটাকে সংযত রাখা। কিন্তু আবেগ দ্বারাও কিন্তু ব্যক্তির মনোভাব, মনোযোগ প্রত্যক্ষিত হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রত্যক্ষণের যে সংগঠন বা সুবিন্যস্তকরণ যেগুলো রয়েছে সেগুলো আরও রয়েছে। আমাদের সময়টা লিমিট করা আছে, সীমাবদ্ধতা রেস্ট্রিক্ট রয়েছে, এ কারণে আজকে আর যেতে পারলাম না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবা, আমি চেষ্টা করব পরবর্তী তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।